variables or factors that determine the demand বা কোন কোন ভেরিয়েবল গুলো ডিমান্ডকে ইফেক্ট করে। কয়টা ভেরিয়েবল ছিল? কয়টা ছিল? ছয়টা না? প্রাইস, নাম্বার অফ বায়ার্স, ইনকাম, প্রাইস অফ রিলেটেড গুডস, টেস্টস, এক্সপেকটেশনস। এই কয়টা ভেরিয়েবলস কিসের উপর ইফেক্ট করে? ডিমান্ডের উপর। ডিমান্ডটা আপস এন্ড ডাউনস হয় কিসের কারণে? এই কয়টা ভেরিয়েবলস এর কারণে। ঠিক আছে, এর মধ্যে প্রাইসের কারণে ডিমান্ড কার্ভ কি হয়? শিফট হয় না, জাস্ট আপ এন্ড ডাউন হয়। বাট বাকি যে ভেরিয়েবলস গুলো আছে সেটার কারণে ডিমান্ড কার্ভ কি হয়? লেফট ও রাইট সাইডে শিফট হয়ে যায়। আচ্ছা, আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে সাপ্লাই। আমরা যখন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম তখন এরকম বলেছিলাম যে আসলে ডিমান্ড এন্ড সাপ্লাই দুটো একটা এর সাথে কি কানেক্টেড, রাইট? একটা প্রোডাক্টের ডিমান্ড কতটুকু হবে সেটা কিন্তু সাপ্লাই এর উপর ডিপেন্ড করে। ওকে, সো আপনারা আমাকে একটু বলেন যে সাপ্লাই জিনিসটা বলতে আপনারা কি বুঝেন? হোয়াট ইজ সাপ্লাই? সাপ্লাই কি? আচ্ছা, বাংলা কি বলেন তো? সাপ্লাই এর বাংলা কি মনে আছে কারো? আমরা পড়েছিলাম না অর্থনীতিতে যখন আপনারা এইচএসসি ছিলেন, স্কুলে ছিলেন এসএসসি সময়, যোগান। যোগান ওয়ার্ডটা শুনেননি? চাহিদা মানে কি? ডিমান্ড, আর যোগান মানে কি? সাপ্লাই। তাহলে সাপ্লাই এর বাংলা আমরা কি জানবো? আচ্ছা, এখন আমাকে জাস্ট একটু সিম্পল বেসিক একটা ডেফিনিশন বা ডেসক্রিপশনটা দেন, বাংলায় হতে পারে যে সাপ্লাই জিনিসটা কি, যোগান কি, কিসের সাপ্লাই? সাপ্লাইটা কিসের হয়? প্রোডাক্ট আর সাপ্লাইয়ের কি, প্রোডাক্ট আর সার্ভিসের সাপ্লাই হয়। ঠিক আছে, এখন সাপ্লাই জিনিসটা কি আপনারা একটু দেখেন, ডেফিনিশনটা দেখেন। Supply is the amount of goods or services that a producer is willing and able to supply at a given price in a given time period. এখানে কিন্তু অনেক কিছু আছে। আমরা সাপ্লাই মানে একটা জিনিসই বুঝি যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে ছেড়ে দেওয়া, বাট এটার সাথে আরো কিছু বিষয় ইনক্লুডেড থাকে। যেমন একটা সার্টেন টাইম থাকতে হবে, সাপ্লাইয়ের কি হতে হবে? একটা নির্দিষ্ট সময় থাকতে হবে। এমন না যে কোনো সময় আমরা সাপ্লাইটা কাউন্ট করবো, সেটা কিন্তু এমন না। টাইমটা কি হতে হবে? একটা স্পেসিফিক টাইম হতে হবে, ফর 1 মান্থ, ফর 2 মান্থ, ফর 6 মান্থস এরকম। ঠিক আছে, সো এখানে বলছে ইন আ গিভেন টাইম পিরিয়ড, একটা গিভেন টাইম পিরিয়ডের মধ্যে সাপ্লাইটা করবে। কিন্তু সাপ্লাই যে করবে তাকে আমরা নর্মালি কি বলে থাকি? প্রোডিউসার বা সাপ্লায়ার। যে পণ্যটা উৎপাদন করবে বা যে পণ্যটা এক হাত থেকে অন্য হাতে সাপ্লাই করে দেবে, তার উইলিংনেস থাকতে হবে না সাপ্লাই করার জন্য। আমরা যখন ডিমান্ড ডেফিনিশন করেছিলাম তখন এটা ছিল না যে উইলিংনেস টু বাই, সাপ্লাইয়ের ক্ষেত্রে আসবে উইলিংনেস টু সাপ্লাই। প্রোডাক্টের ডিমান্ড হওয়ার জন্য পারচেজ করার উইলিংনেস থাকতে হবে, আর প্রোডাক্ট সাপ্লাই হওয়ার জন্য প্রোডাক্ট সাপ্লাই করার কি থাকতে হবে? উইলিংনেস থাকতে হবে। এবং সেই সাথে কি থাকতে হবে? অ্যাবিলিটি। একটা প্রোডিউসার সে চাচ্ছে একটা স্পেসিফিক টাইমে, ফর এক্সাম্পল 10 ডেজ এর মধ্যে 100 ইউনিটস অফ প্রোডাক্ট সাপ্লাই করবে, তার উইলিংনেস আছে, কিন্তু সে আলটিমেটলি সেটা কি করতে পারলো না? প্রোডিউস করতে পারলো। তাহলে তার অ্যাবিলিটি হলো। তার মানে কি থাকতে হবে? উইলিংনেস থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে যে আমি প্রোডাক্টটা কি করবো? সাপ্লাই করবো, এবং সেই সাথে অ্যাবিলিটিও থাকতে হবে প্রোডাক্টটা সাপ্লাই করার। এখন আরেকটা জিনিস আছে দেখেন, একটা গিভেন প্রাইস। তাকে সাপ্লাই করার জন্য বা প্রোডাক্টটা সেল করে দেওয়ার জন্য যে প্রাইসটা দেওয়া হচ্ছে, সেই প্রাইসে সে যদি সাপ্লাই করতে রাজি হয় তাহলে সেটা কি হবে? সাপ্লাই হবে। কিন্তু তাকে যে প্রাইসটা দেওয়া হচ্ছে সেটা যদি তার জন্য যথেষ্ট না হয়, সে যদি সেটা স্যাটিসফাইড না থাকে, তাহলে সে সাপ্লাই করবে। এই জন্য এখানে তাহলে কয়টা জিনিস আসছে আমাদের? 4টা। প্রথমটা হচ্ছে কি? willingness to supply, second হচ্ছে কি? ability to supply, third one হচ্ছে at a given price, fourth one time period or period of time. ঠিক আছে, তাহলে আমরা ডিমান্ডে কয়টা পয়েন্ট বের করেছিলাম? আমি বোর্ডে লিখেছিলাম, বলেন তো কি কি ছিল ডিমান্ডে? কি কি ছিল খাতায় লেখা আছে? সবাই খাতা বের করেন, ছোট ছোট কি পয়েন্টগুলো লিখুন। আমি ডিমান্ডের ক্ষেত্রে যেটা 3টা, হ্যাঁ, ডিমান্ডের ক্ষেত্রে যে 3টা বলেছিলাম সেই 3টা আমাকে রিপিট করে শোনান তো।
দেন হচ্ছে ফোর্থ ওয়ান অ্যাট আ গিভেন প্রাইস, আর ফোর্থ ওয়ান হচ্ছে ইন আ গিভেন টাইম পিরিয়ড। আপনারা কখনো ডেফিনিশন এভাবে বিশাল একটা সেন্টেন্স আকারে মনে রাখবেন না, ঠিক আছে? যদি আপনারা পয়েন্টগুলো মনে রাখেন, কি পয়েন্টগুলো, তাহলে কিন্তু ডেফিনিশনটা মনে রাখতে সহজ হয়ে যায়। দেখেন এখন যদি আপনারা এই চারটা পয়েন্ট দেখেন, কানেক্টেড আছে না একটার সাথে আরেকটা, প্রথমটা তো পুরোপুরি সিমিলার। এই চারটা পয়েন্ট মনে রাখলে আপনারা নিজের ডেফিনিশনে লিখে বলতে পারবেন না। ইভেন আমি তো বলবো যদি আপনারা এরকম লিখেন সাপ্লাই ইনক্লুডস, দেন চারটা পয়েন্ট দিয়ে দেন, ডেফিনিশন ডান। পড়তে হবে সহজ উপায়, যত সহজ করে না আসে পড়। লিখেছেন সবাই? কোনো কনফিউশন আছে ডেফিনিশনটা নিয়ে? তাহলে আমাদের সাপ্লাই কথা কি কি থাকতে হবে? প্রথমটা কি ছিল? Linearity to supply. Okay. In a given time period. ঠিক আছে, I think আপনাদের ডেফিনিশনটা ডান, আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? এখন আমরা এই গ্রাফটি একটু দেখব। গ্রাফটি একটু কোথায় ড্র করেন তো? হ্যাঁ, যে গ্রাফটা দেওয়া আছে এটা একটু ড্র করেন, একদম সিমিলার যেভাবে দেওয়া আছে বোর্ডে ঠিক সেভাবে। কার্ভটা কিন্তু ঠিক রাখতে হবে, আঁকা বাঁকা হলে হবে না। সি সুন্দর করে মাথাটা উপরে উঠে গেছে। সাপ্লাইয়ের জন্য এই দাগটা না দিলেও চলবে, জাস্ট মোটা যে দাগটা সেটাই সাপ্লাই কার্ভটা বোঝানো হচ্ছে, জাস্ট পাশ দিয়ে সাপ্লাই দিতে হবে। আচ্ছা, এবার আমরা একটু দেখি এই কার্ভটার x যে এক্সিসটা সেখানে কি আছে? x এক্সিস কোনটাকে বলে? যেটা হরাইজন্টালি থাকে, দ্যাট মিন্স নিচে যেটা থাকে সেটা কি? x এক্সিস। আচ্ছা, এখানে কি আছে? কোয়ান্টিটি। আচ্ছা, ভার্টিক্যালি বা y এক্সিসে কি আছে? প্রাইস। ডিমান্ডের ক্ষেত্রেও কি দুইটা জায়গা সেম ছিল? সাপ্লাইয়ের ক্ষেত্রে নিচে কোয়ান্টিটি, উপরে প্রাইস। ডিমান্ডের ক্ষেত্রেও কি সেম ছিল? That means আমাদের ভার্টিক্যালি অলওয়েজ কি থাকবে? প্রাইস থাকবে, আর নিচে থাকবে কি? কোয়ান্টিটি। ডিমান্ডের ক্ষেত্রে কোয়ান্টিটি অফ ডিমান্ড, সাপ্লাইয়ের ক্ষেত্রে কোয়ান্টিটি অফ সাপ্লাই। আচ্ছা, সব তো সেম। এখন একটু কার্ভটা দেখেন তো, ডিমান্ড কার্ভটা কেমন ছিল? ডিমান্ড কার্ভটা আমরা একটু দেখি তো। এই যে দেখেন, সি দ্য ডিমান্ড কার্ভ কিরকম ছিল? স্লোপটা এই দিকে বাঁকা না, কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে উল্টা হয়ে গেছে না? খেয়াল করেছেন? ডিমান্ডের ক্ষেত্রে কি কার্ভটা কি হয়েছে? এই পাশে বাঁকা, আর সাপ্লাইয়ের ক্ষেত্রে কি হয়ে গেছে? পুরো উল্টো গিয়েছে। এটার রিজন কি বলেন তো? এটার রিজন হচ্ছে প্রাইসের সাথে কানেক্টেড। আমরা যখন ডিমান্ড করেছিলাম তখন প্রাইস আর ডিমান্ডের রিলেশনশিপটা কি ছিল? সেম ওয়েতে ছিল নাকি ইনভার্স রিলেশন ছিল? কোনটা? ডিমান্ড বাড়লে প্রাইস কমে, আর ডিমান্ড কমলে প্রাইস বাড়ে, ঠিক আছে? ডিমান্ডের সাথে প্রাইসের কি ছিল? ইনভার্স রিলেশন ছিল। কোন একটা প্রোডাক্টের ডিমান্ড যখন বেড়ে যাবে তখন সেটার প্রাইস কি হবে? সরি, কোন একটা প্রোডাক্টের ডিমান্ড সাথে না, কোন একটা প্রোডাক্টের প্রাইস যখন বেড়ে যাবে তখন সেটার ডিমান্ড কি হবে? তার মানে কি প্রাইসের উপর ডিমান্ড আর সাপ্লাইটা ডিপেন্ডেন্ট ছিল। কিন্তু সাপ্লাইয়ের ক্ষেত্রে প্রাইসের সাথে সাপ্লাইয়ের সিমিলার ওয়ে রিলেশনশিপ, লিনিয়ার রিলেশনশিপ, একই ওয়েতে যায়। ওটা ছিল কি? ইনভার্স রিলেশনশিপ, বিপরীতমুখী। প্রাইস বাড়লে ডিমান্ড ফল করবে, প্রাইস কমলে ডিমান্ড আপ হবে। এই ক্ষেত্রে বিষয়টা কি? উল্টা। প্রাইসের সাথে সাথে কি বাড়বে? সাপ্লাই বাড়বে। প্রাইসের সাথে সাথে কমলে সাপ্লাই কমবে। কেন? প্রাইস বাড়লে সাপ্লাই বাড়বে। হ্যাঁ, কিন্তু কেন? আমরা তো এটা জানি যে কোনো একটা প্রোডাক্টের প্রাইস যদি বেড়ে যায় আমরা সেটা কি বেশি প্রাইসে কিনতে ইন্টারেস্টেড হব না। এই কারণে কি হচ্ছে? প্রোডাক্টের প্রাইসটা কমে যাচ্ছে, সরি ডিমান্ড কমে যাচ্ছে। কিন্তু
কিন্তু সাপ্লাইয়ের সাথে প্রাইস কেন কানেক্টেড, যে প্রাইস বাড়লে সাপ্লাইও বাড়বে কেন, এটা রিজনটা কি জানা আছে? যারা সাপ্লাই করে প্রোডিউসাররা বা সাপ্লাইয়াররা তাদের টার্গেট কি থাকে, বেশি প্রফিট করা না? একটা প্রোডাক্টের প্রাইস যখন অনেক হাই থাকবে, প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাবে, সেই সময়টাতে তারা যদি সাপ্লাই করে তাহলে বেশি দামে প্রোডাক্টটা সেল করতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্য প্রাইস যখন হাই হয় সাপ্লাইয়ার চেষ্টা করে ওই সময়টাতে বেশি বেশি প্রোডাক্ট সাপ্লাই করতে, এবং প্রাইস যখন লো হয়ে যায় তারা কি প্রপারলি তাদের প্রাইসটা পাবে? পাবে না। এই কারণে তারা কি হয়, কি করে, সাপ্লাইটাও কমিয়ে দেয়। একটা এক্সাম্পল দেই, এই যে পণ্য গুদামজাত করে বা পণ্য হাইড করে সামটাইমস প্রোডাক্টের প্রাইস অনেক বাড়িয়ে দেওয়া হয় না, এটা কারা করে? কিছু কিছু সিন্ডিকেট থাকে, হ্যাঁ, তারা কি করে, তারা স্টোরেজ করে রাখে, প্রোডাক্টগুলো হাতে রেখে দেয়, শুকনো শুকনো যে ড্রাই যে ফুডগুলো সেগুলো কি করে, তারা স্টোর করে রেখে দেয়। যখনই মার্কেটে একটা ক্রাইসিস দেখা যায় তখন তারা কি করে, প্রোডাক্টটা মার্কেটে ছেড়ে দেয়। কারণ কি, তখন মার্কেটে প্রোডাক্টের ক্রাইসিস আছে, প্রোডাক্টের প্রাইস অনেক বেশি বেড়ে গেছে, এখন যদি তারা এই প্রোডাক্টটা মার্কেটে ছাড়ে তারা অনেক প্রফিট পাবে। ঠিক আছে? এই জন্য প্রাইসের সাথে কি সাপ্লাইয়ের লিনিয়ার রিলেশনশিপ একই পথে বোঝা যায়। আমরা একটু ডিটেইলস লিখে তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আমরা যখন ডিমান্ড কার্ভ দেখেছিলাম তখন স্লোপটা এভাবে গিয়েছিল, রাইট? এরকম ছিল, আর এটা কি হয়েছে, উল্টা সাইডে গিয়েছে। ঠিক আছে, এখন আমরা একটু एग्जांपल দেখি তাহলে বুঝবো। মুভমেন্টস অ্যালং আ সাপ্লাই কার্ভ, সাপ্লাই কার্ভের সাথে কি রকম ভাবে হয়। এই ক্ষেত্রে দেখেন পুরো সাপ্লাই কার্ভটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে না, জাস্ট আপ ডাউন হচ্ছে প্রাইসের সাথে ম্যাচ রেখে। ডিমান্ডের ক্ষেত্রে এই বিষয়টা যেরকম, সাপ্লাইয়ের ক্ষেত্রে বিষয়টা খানিকটা একই রকম। এখানে কি লেখা আছে দেখেন, বেশি বড় হয়ে গেছে না? এখান থেকে তাহলে আমরা দেখি ডায়াগ্রাম অ্যানালাইসিস একটু একজন পড়েন তো, ডায়াগ্রাম অ্যানালাইসিসটা একজন একটু লাউডলি পড়েন। পড়েন, আমি কেউ একজন পড়েন, আপনি বসেন। কি করছেন নিচে? ফোন ইউজ করছিলেন? আপনি তো বের করে দিন। ক্লাসের মধ্যে কেউ ফোন ইউজ করে? এটা রিডিং করতে বলছি, ডিমান্ড ডায়াগ্রাম অ্যানালাইসিস। এখানে একটু পড়েন তো কি লেখা আছে। ওই যে ডায়াগ্রামটা আছে না, ডায়াগ্রাম যেখানে অ্যানালাইসিস করেছে, আগে আমি একটু পড়ে নিই, দেন এক্সপ্লেইন করব। বলেন, জোরে জোরে বলেন। An increase in price from 7 to 9 বলেন। 7 to 9 leads to a movement of the supply curve from point A to B. Due to the increase in price, the quantity supplied has increased from 10 to 14 units. This movement is called an extension in QS. Quantity supply. A decrease in price from 7 to 4 leads to a movement down the supply curve from point A to C. Due to the decrease in price, the quantity supplied has decreased from 10 to 7 units. This movement is called a contraction in QS. Quantity supply. তাহলে আমি যেটা বলছি মিলে গেছে না? দেখেন কার্ভটা, থ্যাংক ইউ, বসেন। প্রোডাক্টের প্রাইস মাঝখানে কত ছিল মিডল পয়েন্টে? 7 ছিল, 7 টাকা করে ছিল। তখন কোয়ান্টিটি ডিমান্ড কত ছিল? কোয়ান্টিটি ডিমান্ড না, কোয়ান্টিটি সাপ্লাই কত ছিল? 10 টাকা করে। যখন 7 টাকা করে প্রাইস ছিল তখন তারা সাপ্লাই করছিল কতটি করে? 10টি করে। এখন বলেছি কি, তো প্রাইস কোথায় বেড়ে গেছে? 7 টাকা থেকে 9 টাকা হয়ে গেছে। যখন 9 টাকা হয়ে গেছে, এখন তো সাপ্লাইয়াররা মনে করছে আমি প্রত্যেকটা ইউনিট প্রোডাক্টে 2 টাকা করে বেশি পাবো, সো আই হ্যাভ টু সাপ্লাই মোর। তখন তারা কি করলো, এই যে 10টা ইউনিট এর থেকে কত সুইচ করেছে? 14টা। তারা এখন 9 টাকা করে 14টা প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে।
আচ্ছা, এটা কি? এটা ডিমান্ড কার্ভটাকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে শিফট করে নিয়ে গেছে। সরি, ডিমান্ড কার্ভ, সাপ্লাই কার্ভ। ঠিক আছে, প্রথমে কত ছিল? 7 আর 10 এর মাঝখানে এ পয়েন্টটা ক্রিয়েট হয়েছিল। এখন যখন এটা 9 আর 14 তে চলে গেছে, তখন সেটা পয়েন্ট এ থেকে কোন পয়েন্টে চলে গেছে? পয়েন্ট বি তে। দ্যাট মিন্স কার্ভটা আপওয়ার্ড হয়েছে। এবং এই আপওয়ার্ড যে হয়েছে, প্রাইস ইনক্রিজ হওয়ার সাথে সাথে এটাকে কি বলবো আমরা? এক্সটেনশন। দেখেন লেখা আছে দিস মুভমেন্ট ইজ কল্ড এক্সটেনশন। দ্যাট মিন্স যখন প্রাইসও বাড়বে এবং সেই সাথে সাপ্লাইও বাড়বে, এটাকে আমরা কি বলবো? এক্সটেনশন। আচ্ছা, যখন প্রাইস কমবে এবং সেই সাথে সাপ্লাইটাও কমবে, যেমন এখানে হয়েছে, এটাকে কন্ট্রাকশন বলবো। কোয়ান্টিটি কত ছিল? 7টা। তখন প্রাইস কত ছিল? 4 টাকা করে। 7টা প্রাইস না, কোয়ান্টিটি যখন 7টা ছিল সেটা জিজ্ঞেস করেছি। যখন কোয়ান্টিটি 7টা ছিল তখন প্রাইস কত করে ছিল? 4 টাকা করে। তাহলে সাপ্লাই কার্ভটা কি হয়েছে? ডাউনওয়ার্ড হয়েছে, এ থেকে সি তে চলে এসেছে। যখন এটাকে আমরা কি বলবো? কন্ট্রাকশন। আচ্ছা, এখন আমাকে একজন একটু এক্সপ্লেইন করেন এক্সটেনশনটা কি? হোয়াট ইজ এক্সটেনশন? ইংলিশে বলতে হবে না, বাংলায় বলেন। এই যে লেখা আছে, মাত্র বলছি। হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। শুরুতে ছিল এ, যেটার প্রাইস হচ্ছে 7 আর সাপ্লাই হচ্ছে 10। যদি এক্সটেনশন করতে হয় তাহলে প্রাইসটা বাড়বে। প্রাইস এখানে 7 থেকে 9 হচ্ছে আর সাপ্লাই হচ্ছে 10 থেকে 14, মানে এটা বেড়েছে। তার মানে এটা হবে প্রাইস যখন বাড়বে তখন সেই সাথে সাপ্লাই, কোয়ান্টিটি অফ সাপ্লাইটাও কি বাড়বে? বেড়ে যাবে। যেটা আমরা কি বলবো? এক্সটেনশন বলবো। দুটোই বৃদ্ধি পাবে। তাহলে কন্ট্রাকশনটা কি? ওটা হচ্ছে যেমন 7 থেকে 4 হচ্ছে আর 10টা হয়ে যাচ্ছে 7, মানে সাপ্লাইও কমে যাচ্ছে, প্রাইসটাও কমে যাচ্ছে। এটা হবে কন্ট্রাকশন। কারণ প্রাইস কমলে সাপ্লাই অফ প্রোডাক্ট কমে যায়। আপনারা বুঝতে পেরেছেন কার্ভটা? শেষের দিকে লেট করে এসেছেন, কিভাবে বুঝবেন মাঝখান থেকে? ঠিক আছে, তাহলে আই থিঙ্ক আপনারা যদি এই অ্যানালাইসিসটা প্রপারলি করে নেন তাহলে এইটাতে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না। আপনাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? ডিমান্ড কার্ভ উল্টাটা, সাপ্লাই কার্ভ প্রাইসের সাথে যায় আর ডিমান্ড কার্ভ প্রাইসের অপোজিটে যায়। এটা কি পার্থক্য? ঠিক আছে, নেক্সট স্লাইডে যাচ্ছি। আমরা এখানে কি সাপ্লাই কার্ভ শিফটার দেখেছি? শিফট কিন্তু করেনি। সাপ্লাই কার্ভ একটা লিনিয়ার লাইন থেকে কি করেছে? জাস্ট আপস এন্ড ডাউনস হয়েছে। বাট আমরা ডিমান্ড কার্ভের ক্ষেত্রে কয়েকটা শিফটার্স করেছিলাম। সিমিলারলি আমরা সাপ্লাই কার্ভের ক্ষেত্রে কয়েকটা শিফটার্স করব, যেটা সাপ্লাই কার্ভটাকে পুরোপুরি এদিক ওদিক নিয়ে যায়, হয়তো লেফট অর রাইট। আচ্ছা, the supply curve shows how price affects quantity supplied, other things being equal. These other things are non-price determinants of supply. Changes in them shifts the S curve, supply curve. একদম সিমিলার কথা যেটা ডিমান্ড কার্ভে লেখা ছিল। সাপ্লাই কার্ভের ক্ষেত্রে আমরা যখন প্রাইসটা আমরা চিন্তা করব তখন আমরা চিন্তা করব অন্য সব ভেরিয়েবল ইকুয়াল থাকবে, ওগুলোতে কোনো চেঞ্জেস আসবে না। সেই ক্ষেত্রে সাপ্লাই কার্ভটা কি হবে? জাস্ট আপ এন্ড ডাউন হবে, কার্ভটা শিফট করবে না। কিন্তু যখন এই যে নন প্রাইস কিছু ডিটারমিনেন্ট থাকে, মানে প্রাইসটা, প্রোডাক্টের প্রাইস বাদ দিয়ে আরো যে ডিটারমিনেন্টগুলো থাকে সেগুলো কম বেশি হওয়ার কারণে সাপ্লাই কার্ভটা কি হয়ে যাবে? শিফট হয়ে যাবে। সো প্রথমটা কি? ইনপুট প্রাইসেস। আমাকে এটা একটু এক্সপ্লেইন করেন। ইনপুট প্রাইস কিভাবে সাপ্লাই কার্ভটা শিফট করে এটা আমাকে একটু এক্সপ্লেইন করেন। এখানে তেমন কিছু নেই, জাস্ট প্রথম লাইনটা বলা আছে যে দেখেন হাউ প্রাইস এফেক্ট কোয়ান্টিটি সাপ্লাইড, মানে প্রাইস একটু আমি দেখলাম না কোয়ান্টিটি সাপ্লাইকে কিভাবে ইফেক্ট করে। এই যে দেখেন, তোমরা মাত্র দেখেছি এটা কি প্রাইস কিভাবে সাপ্লাইকে বাড়ায় বা কমায়। এটা যখন আমরা চিন্তা করব প্রাইসের কথা, তখন অন্য আর যে শিফটার্স গুলো
সেগুলোতেও চেঞ্জেস আসছে। ফর এক্সাম্পল এই যে ইনপুট প্রাইস একটা শিফটার, আরও এরকম অনেক ভেরিয়েবলস আছে যেটা আমি মাত্র দেখবো, তাহলে অনেক কিছু নাম হয়ে যাবে। আমরা যখন প্রাইস নিয়ে কোয়ান্টিটি সাপ্লাইকে ক্যালকুলেট করব, তখন একটা অ্যাজাম্পশন করে নিতে হবে যে ওনার যত ভেরিয়েবল আছে সেটা কি হবে, কনস্ট্যান্ট হবে, সেগুলোতে কোনো চেঞ্জেস আসবে না। প্রাইস চেঞ্জ হতে পারে বাকি সব কিছু কনস্ট্যান্ট থাকবে, এটা অ্যাজাম্পশন করে নেওয়া হয় ইকোনমির ক্ষেত্রে। কিন্তু যখন প্রাইস বাদ দিয়ে অন্য আর ডিটারমিনেন্ট যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে কি নন প্রাইস ডিটারমিনেন্ট, সেগুলোর কারণে সাপ্লাই কার্ভটা কি হয়ে যায়, শিফট হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। এটাই বলেছে প্রাইসের কারণে সাপ্লাই কার্ভও চেঞ্জ হয় না, ডিমান্ড কার্ভও চেঞ্জ হয় না, জাস্ট আপ অ্যান্ড ডাউন হয়। বাট এই শিফটার্সগুলোর কারণে সাপ্লাই কার্ভ এক জায়গা থেকে আরেক জায়গায় লেফট আর রাইট কি হয়ে যায়, শিফট হয়ে যায়। সো প্রথম যে কার্ভ শিফটারটা সাপ্লাই কার্ভ শিফটার, সেটাকে বলা হয়েছে ইনপুট প্রাইসেস। ইনপুট প্রাইসেসটা কি, ইনপুট প্রাইস কি, প্রোডাক্ট বানাইতে যে খরচ হয় মেবি, যেমন র ম্যাটেরিয়ালস, লেবার কস্ট, আর কি লাগে, মেশিনারি কস্ট। তার মানে কি একটা প্রোডাক্ট বানানোর জন্য আমাদের যা যা ইনপুটের প্রয়োজন হচ্ছে, ফাইন্যান্সিয়াল ইনপুটের প্রয়োজন হয় না, কারণ ক্যাপিটাল ছাড়া আমরা লেবার পাবো না, ইকুইপমেন্ট পাবো না, কোনো কিছুই পাবো না। তো এই সব কিছু কি আমাদের ইনপুট, এগুলো আমরা ইনপুট হিসেবে ক্যালকুলেট করব। এখন ধরেন একটা প্রোডাক্টের সাডেনলি এই ইনপুট প্রাইসটা বেড়ে গেছে। একটা প্রোডাক্ট আগে যত টাকা ইনপুট দিয়ে প্রডিউস করা হতো, এখন সেটা থেকে 10 টাইমস বেশি টাকা দিয়ে কি করতে হচ্ছে, ইনপুটগুলো কিনতে হচ্ছে। তাহলে প্রডিউসারদের কস্টিংটা বেড়ে যাবে না, বেড়ে যাবে কিনা, তাদের নিজেদের কস্টিং বেড়ে যাবে। তাহলে কি প্রোডাক্টের প্রাইসটা আরো বেশি ধরতে হবে না? প্রোডাক্টের প্রাইস যখন দেখেন, আমি কিন্তু কানেক্ট করে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করেন জাস্ট। যখন সাপ্লাইয়ের ক্ষেত্রে ইনপুট প্রাইস বেড়ে যাবে, ইনপুট যে প্রোডাক্টগুলো ইউজ করা হচ্ছে সেগুলোর প্রাইসটা বেড়ে যাবে, তখন আলটিমেটলি কিসের প্রাইস বেড়ে যাচ্ছে, প্রোডাক্টের প্রাইসটা বেড়ে যাচ্ছে। এবং প্রোডাক্টের প্রাইস যখন বেড়ে যাবে তখন কি হবে, সাপ্লাই তো বাড়ানোর চেষ্টা করবে, বাট ডিমান্ডটা কি করবে, আবার ফল করবে। প্রাইস বেড়ে যাচ্ছে, কিন্তু সাপ্লাইও তো যখন শুরুতে প্রাইসটা বেশি থাকবে, তখন তো সাপ্লাই তারা বেশি করার চেষ্টা করবে, সাপ্লাই তো বাড়বে, ডিমান্ড অপোজিট আবার কমবে। এরপর যখন আবার ডিমান্ড কমা শুরু হবে, দেখবে প্রোডাক্ট নেওয়ার মতো আর কেউ নাই, তখন আবার ওটা করে কি হবে, সাপ্লাই কমে যাবে। এই জন্য এই প্রাইসের কারণে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড দুইটাই অনেক বেশি কি হয়, ওঠানামা করে। এবং সাপ্লাই এবং ডিমান্ডের মাধ্যমে একটা প্রোডাক্টের প্রাইস ইকুইলিব্রিয়াম পয়েন্টে এসে, দেখেছেন এই যে প্রোডাক্ট, এটা কি সিম্পল পেন না, এটার প্রাইস কিভাবে সেট হয়েছে, আমরা তো জানি যে বছরের পর বছর 5 টাকা 6 টাকা, কিন্তু এটা কিভাবে এটা সেট হয়েছে, এটা সেট হয়েছে প্রোডাক্টের সাপ্লাই এবং ডিমান্ডের যে ইকুইলিব্রিয়াম প্রাইস সেটার মাধ্যমে। আপনার এই সেম প্রোডাক্ট আপনি যদি এখন 10 টাকা করে সেল করেন, এটা কি কেউ কিনতে চাইবে? কিছুদিন আগে আপনারা এখন এটা কি করতে পারছেন, 5 টাকা 6 টাকা করে কিনতে পারছেন। সাডেনলি এটার প্রাইসটা যদি বেড়ে যায়, ডিমান্ড কি করবে, ফল করবে। তার মানে কি তখন কি হবে, তারা বুঝতে পারবে যে এই প্রোডাক্টের প্রাইস 10 টাকা রাখা যাবে না, তখন তারা কি করবে, আবার প্রাইস কমিয়ে নিয়ে আসবে। ঠিক আছে, যখন ডিমান্ড ফল করবে তখন প্রাইস কমিয়ে নিয়ে আসবে। এরপর যখন আবার দেখবে প্রোডাক্টের প্রাইস বেশি কম হয়ে গেছে, কোনোভাবেই তাদের কি হচ্ছে না, লাভ হচ্ছে না, তখন আবার তারা কি করবে, প্রাইসটা বাড়িয়ে দিবে। এগুলো তো একদম কনস্ট্যান্ট, মানে ফিক্সড প্রাইস। বেশি প্রাইস ফ্লাকচুয়েট করে কিসের ক্ষেত্রে, যেগুলো পেরিশেবল প্রোডাক্ট, সেগুলোর প্রাইস কি হয়, অনেক বেশি আপ ডাউন হয়, রাইট? সেগুলোতে ফিক্সড কোনো প্রাইস থাকে না। আচ্ছা, আমরা একটু ইনপুট এটা দেখি, ইকুইলিব্রিয়ামটা আমি পরে বলছি আপনাদের। তাহলে ইনপুট প্রাইসেস কি হতে পারে, ওয়েজেস, যে লেবাররা প্রোডাক্ট প্রডিউস করবে তাদের যে বেতন দেওয়া হবে সেটা, প্রাইসেস অফ র ম্যাটেরিয়ালস, যত ধরনের কাঁচামাল ব্যবহার করা হবে সেগুলো, এগুলো কি হিসেবে কনসিডার করা হয়, ইনপুট হিসেবে। এরপর কি বলছে দেখেন, a fall in input
prices makes production more profitable at each output price. So firms supply a larger quantity at each price and the S curve shifts to the right. আমি আপনাদেরকে एग्जांपल দিয়েছিলাম যখন ইনপুট প্রোডাক্টের প্রাইস বেড়ে যায় তখন কি হয় সাপ্লাইটা কিন্তু কমে যায় কিন্তু যখন ইনপুটের প্রাইসটা অনেক কম হবে তখন তারা কম টাকায় আরো বেশি প্রোডাক্ট উৎপাদন করতে পারবে না প্রত্যেকটা প্রোডিউসার কিন্তু চিন্তা করে যে আমি এই বছরে ফর एग्जांपल বছর না মাসে বলি 1 লাখ টাকার প্রোডাক্ট কি করব প্রোডিউস করব এখন এই 1 লাখ টাকায় যদি বাড়তি কোয়ান্টিটি প্রোডাক্ট ইনপুট প্রাইস কম হওয়ার কারণে তারা পারচেজ করে ফেলতে পারে বা প্রোডিউস করে ফেলতে পারে তাহলে সাপ্লাই তারা বেশি করতে পারবে না এই জন্য বলেছে কি ইনপুট প্রাইস আপনার কি হবে যত কম হবে সাপ্লাই তত বৃদ্ধি পাবে এবং সাপ্লাই কার্ভটা কোথায় চলে যাবে যে জায়গায় আছে সেটা থেকে রাইট সাইড চলে যাবে সেকেন্ড ওয়ান হচ্ছে টেকনোলজি যত বেশি অ্যাডভান্স টেকনোলজি তত বেশি স্মুথ প্রোডাক্ট সাপ্লাই রাইট টেকনোলজি যত বেশি অ্যাডভান্স হবে তত বেশি প্রোডাক্ট প্রোডিউস করা যাবে না এটা খুব সিম্পল জিনিস আমি একটু পড়ে দেখি টেকনোলজি ডিটারমিন্স হাউ মাচ ইনপুটস আর রিকোয়ার্ড টু প্রোডিউস আ ইউনিট অফ আউটপুট A cost-saving technological improvement has the same effect as a fall in input prices shifts the S curve to the right. আচ্ছা আমি আপনাদেরকে যেভাবে পড়াবো সেভাবে আপনারা আলটিমেটলি আউটপুট দিবেন না ইনপুট আমি দিচ্ছি প্রসেসিং আপনারা করবেন আউটপুট আপনারা দিবেন তাই না এখন যদি ইনপুটটাই ভালো কোয়ালিটি না হয় আমি কি টেকনোলজি ঠিক আছে আমি যদি ইনপুটটাই ভালো কোয়ালিটি না দিই আপনারা প্রসেস করবেন কি আপনারা আউটপুট দিবেন রাইট এই জন্য ফিল্টারিংটা কি করতে হবে প্রথম স্টেজে করে করতে হবে যত ভালো টেকনোলজি ইউজ করতে পারবেন কস্ট কি হবে তত সেভ হবে আমি আপনাদেরকে এখন আসলাম চেহারা দেখে চলে গেলাম বললাম যে পরীক্ষা কিন্তু প্রশ্ন তো ঠিকই আসবে আপনাদের বেশি এফোর্ট দিতে হবে না পড়াশোনা করার জন্য কিন্তু আমি যদি ক্লাসে আপনাদেরকে বিষয়টা ভালোভাবে ক্লিয়ার করে দিই আপনাদেরকে বাসায় খুব একটা এফোর্ট দিতে হবে জাস্ট একবার দেখবেন হয়ে যাবে আপনার টাইম বাঁচবে এফোর্ট বাঁচবে দ্যাট মিন্স আমরা যত ভালো টেকনোলজিক্যাল ইকুইপমেন্ট ইউজ করতে পারবো আমাদের কস্টিং তত কম হবে আমরা কি করতে পারবো কম খরচে বেশি উৎপাদন করতে পারবো এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট উৎপাদন করতে পারবো ইনপুট প্রাইস কমে যাবে এবং ইনপুট প্রাইস যদি কমে আমরা কি জানি কম ইনপুটে বেশি প্রোডাক্টের সাপ্লাই দেওয়া যাবে দ্যাট মিন্স সাপ্লাই কার্ভ আবার কি হবে রাইট সাইডে শিফট করবে আপনাদের চেহারাগুলো দেখে আমার অনেক মায়া লাগছে কারণ মনে হচ্ছে আমি যা বলছি আপনাদের একটা নিয়ে যাচ্ছে একটা নিয়ে বেরোচ্ছে বা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আমি তো খুব কঠিন কথাবার্তা বলছি একদম সহজ তো কিন্তু আপনাদের ক্লাস আমার 2টা বাজে আমি কি করবো বলেন আমি নিজের খুব ঘুম পাচ্ছি কিন্তু আমার তো কন্টিনিউয়াস কথা বলতে হচ্ছে সেই জন্য আপনাদের চাইতে আমার 10টা ভালো আপনাদের তো বের হবে ওনাকে একটা ভূমিকম্প দেন ওনার উপর উনি বলছে উনি ঘুমিয়ে গেছে আচ্ছা যাই হোক আমরা একটু দ্রুত শেষ করি তাহলে মাথা পারবো আচ্ছা সেলার কারা অ্যাকশন বললে বাকিরাও বলে সবসময় বলে আপনারা হলো এখন থেকে সেলার আপনারা না কাস্টমার না এর জন্য সবাই হয়তো এই জন্য সবার কাছে এই জিনিসটাই আছে আচ্ছা স্যার কোন পার্সপেক্টিভ থেকে বলেছিলেন মার্কেটিং ঠিক আছে কিন্তু আপনারা সবাই সেলার এটা কেন বলেছে তো যে কেউ আমরা বিক্রি করতেছে কেউ হয়তো আমরা বিক্রি করতে চাও কিনতেছি এটা আমাদের মেনটেন্স করতে হবে এখন আমরা সেল করব তাই করবে তো আমরা তো কিনবো আমরা আমাদের মানে আমরা তো সেলার সময় বায়ার হয়ে গেছে আমরা না ম্যাক্সিমাম টাইমই বায়ার আমরা এখনো সেলার হই না কিন্তু আমরা সেলারের টমেটোটা করছি এই কারণে স্যার আমরা সেলার স্যার দেখেন কত যে কুকিং করে কথা বলছে এই জন্য হ্যাঁ স্যার অবশ্যই এই জন্য আমি যখন ওপেনলি
নাম্বার অফ সেলার বাড়লে সাপ্লাই বাড়বে। আপনি সিম্পল একটা কথা লেখা, এটাও এরা বুঝে না। সেলার কত বেশি, সাপ্লাইয়ার কত বেশি, প্রোডাক্ট সাপ্লাই তত বেশি। কম্পিটিশন বাংলায় বলতে সমস্যা হয়, ইংলিশটা বুঝছেন, বাংলায় বলতে সমস্যা হয়। বাংলায় ট্রান্সলেট করে যে আমি ট্রান্সলেট করে দিলাম, এখন তো দিলেন, তখন যদি বুঝে ফেলেন বুঝতে পেরেছেন এখানে কি লেখা আছে? দেখেন, জি ম্যাম। যত বেশি নাম্বার অফ সেলার ইনক্রিজ করবে একটা প্রোডাক্টের সাপ্লাই তত বাড়বে। একটা সিমিলার প্রোডাক্টের যদি 6টা সাপ্লায়ার থাকে তাহলে কি প্রোডাক্টের সাপ্লাই বেশি হবে না? হবে কি না? তার মানে কি যত বেশি সাপ্লায়ার বাড়বে বা সেলার বাড়বে তত বেশি প্রোডাক্ট সাপ্লাই হবে এবং সাপ্লাই কার্ভ কোথায় শিফট করবে? রাইট সাইডে। তাহলে এবার আমাকে বলেন সাপ্লাই যদি বাড়ে কার্ভটা কোন দিকে শিফট করে, লেফট অর রাইট? রাইট সাইডে। আর যদি রাইট কোন সাইডে? বাম হাতে বলতে তো বাম, বাম সাইড, লেফট সাইড, লেফট হ্যান্ডে কথা না। সাপ্লাই যদি বাড়ে প্রোডাক্টের সাপ্লাই কার্ভ কোন দিকে যাবে? রাইট সাইডে। এই যে আপনাদের এই সাইড। আর যদি সাপ্লাই কমে যায় তাহলে কার্ভ কোন সাইডে যাবে? ডিমান্ডের ক্ষেত্রে কি হবে? ডিমান্ড বাড়লে কার্ভ কোন দিকে যায়? উল্টা দেখুন, উল্টা বলে দিলেন রাইট দিকে। শিওর? ডিমান্ড যদি বাড়ে, এখানে সাপ্লাই বাড়লে কার্ভটা রাইট সাইডে, আর সাপ্লাই বাড়লে ডিমান্ড বাড়লে ও আচ্ছা, আরেকটা বাকি, তারপর আমরা প্রমাণ দিব। এক্সপেকটেশনস, এই যে কথা হচ্ছে কিন্তু লেট করে এসে ক্লাস কথা বললে আমার কিছুই ঢুকবে না। কার এক্সপেকটেশনস? Suppose a firm expects the price of the good it sells to rise in the future. কি বলছো বলো? একজন সাপ্লায়ার চিন্তা করছে একটা প্রোডাক্টের প্রাইস ফিউচারে বেড়ে যাবে, ঠিক আছে? দেন সে কি করবে? The firm may reduce supply now to save some of its inventory to sell later at a higher price. দেখেছেন একটু আগে আমি যে গোদামের ফর্মের কথা বললাম সেই কাজটা করেছি। এক্সপেকটেশনস, সাপ্লায়ারের এক্সপেকটেশনস, সে এক্সপেক্ট করছে আমি কি করব, এখন কিছু প্রোডাক্ট হোল্ড করে রেখে দিব, ইন ফিউচার কি হবে, প্রোডাক্টের প্রাইস বাড়বে, এই হায়ার প্রাইসে এই ইনভেন্টরি গুলো তারা কি করবে, সেল করবে, তাহলে তারা বেশি প্রাইস পাবে। তাদের কিন্তু প্রোডাক্টের কস্টিং সেম, প্রোডাক্ট তারা একই কস্টিং কি করতে পেরেছে, প্রোডিউস করেছে, বাট এই যে এক্সপেকটেশন যে ফিউচারে প্রোডাক্টের প্রাইস বেড়ে যাবে সেই হিসেবে তারা কি করছে, প্রোডাক্ট ইনভেন্টরি করে রেখে দিচ্ছে এবং পরবর্তীতে তারা এটা হায়ার প্রাইসে সেল করবে যাতে তাদের বেশি প্রফিট হয়। তাহলে কি হবে, বর্তমান সময়ে সাপ্লাইটা কমে যাবে না? সাপ্লাই কমে গেলে সাপ্লাই কার্ভ কোথায় যাবে? ওকে, এটা সবগুলো একসাথে লিখলাম। প্রাইসের জন্য সাপ্লাই কার্ভ কি শিফট হবে? প্রাইসের কারণে সাপ্লাই কার্ভ কি শিফট হয়? না, প্রাইসের জন্য সাপ্লাই কার্ভ শিফট হবে না। সাপ্লাই কার্ভ শিফট হবে বাকি যে ভেরিয়েবলস গুলো আছে সেগুলোর কারণে। কি কি আছে? ঠিক আছে। আচ্ছা, একটু আগে আমরা তাহলে যে প্রশ্নটা করলাম সেটা এখন একটু প্রমাণ করে দিই। ডিমান্ড কার্ভ কোন দিকে শিফট হয়? তাহলে কি যখন ডিমান্ড বাড়বে তখন কি হবে? রাইট সাইডে। না, কার্ভ চেঞ্জিং এর ক্ষেত্রে উল্টা, দুইটাই সেম দিকে। কারণ কি, কারণ হচ্ছে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। এই যে দেখেন কোয়ান্টিটি যত বাড়বে তত রাইট, আপনি বলেন না ডিমান্ড কমলে রাইট হবে, ওটা প্রাইস এন্ড ডিমান্ড আর সাপ্লাই এর রিলেশনশিপের ক্ষেত্রে ওটা, ঠিক আছে? ইনভার্সটা কোন ক্ষেত্রে? ডিমান্ড আর প্রাইসের যে রিলেশনশিপ সেটার ক্ষেত্রে ইনভার্স, এবং সাপ্লাই আর প্রাইসের রিলেশনশিপ সেম জায়গায়।
সেম দিকে যাবে, বাট কার্ভ শিফটের ক্ষেত্রে কোয়ান্টিটি যত বাড়বে ততই তো রাইট সাইডে শিফট করবে। ডিমান্ড বাড়া মানে কি কোয়ান্টিটি বেড়ে গেছে, সাপ্লাই বাড়া মানে কি কোয়ান্টিটি বেড়ে গেছে, ঠিক আছে? সো কোয়ান্টিটি বাড়া মানে কার্ভটা কোথায় শিফট হবে, রাইট সাইডে শিফট হবে। দ্যাটস ইট। এখন আমরা ডিমান্ড আর সাপ্লাই এর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা ইকুইলিব্রিয়াম প্রাইস সেটা দেখব। ইকুইলিব্রিয়াম প্রাইস আমি দেখাচ্ছি। প্লিজ জি প্লিজ এটা চ্যাপ্টার 2 না? হ্যাঁ চ্যাপ্টার 2। ঠিক আছে, দেখেন এই যে ইকুইলিব্রিয়াম, দেখেন কার্ভটা দেখে কিন্তু বোঝা যাবে। ডিমান্ড কার্ভ কোনটা? ডিমান্ড কার্ভ কোনটা গ্রাফে? ডিমান্ড কার্ভ অলওয়েজ এভাবে গিয়েছে না? এস টা না? এস ডি ডিমান্ড। না সরি আমার মিস্টেক, ডিমান্ড। আচ্ছা আপনারা এস আর ডি দেখে বুঝতে যাচ্ছেন কেন? কার্ভ দেখে বুঝবেন? ডিমান্ডটা এই সাইডটাতে থাকে আর সাপ্লাইটা কি হয় এই দিকে যায়। এটা কেন হয়? সাপ্লাই তো বাড়লে হ্যাঁ, কারণ ইনভার্স রিলেশনশিপ, রাইট? যেহেতু প্রাইস এবং কোয়ান্টিটি আর সাপ্লাই এর ক্ষেত্রে লিনিয়ার রিলেশনশিপ বা একই দিকে যায়, একমুখী, এই জন্য কার্ভটা কি হয়েছে এভাবে গেছে। কিন্তু এই দুটো এরকম হওয়ার কারণে একটা পয়েন্টে এসে ইন্টারসেক্ট করেছে। ইন্টারসেক্ট মানে কি আমরা পড়েছিলাম না বাংলায় ছেদ করা, একান্তর কোণ বা দুইটা সমরেখা বলে, তো যেটাই হোক একটা আরেকটাকে ইন্টারসেক্ট করে। এইখানে ডিমান্ড কার্ভ আর সাপ্লাই কার্ভ কি করবে, ইন্টারসেক্ট করবে, এবং যে পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে সেই পয়েন্টটাই হচ্ছে কি ইকুইলিব্রিয়াম প্রাইস। এখানে লেখা আছে অনেক ডিটেইলসে, আমরা একটু একটু পড়ে দেখি, দেন আপনারা ক্লিয়ার হবে। When a product exchange occurs, product exchange occurs মানে কি, যখন আমরা পারচেজ অর সেল করব, এটা কি এক্সচেঞ্জ বোঝায় না? এই সামনে দেখান, এক্সচেঞ্জ মানে কি, জিনিসটা কি ডিসক্রাইব করেন। এক্সচেঞ্জ অফ প্রোডাক্ট আর সার্ভিস বলতে কি বোঝায়? আপনি যখন কোন একটা শপে প্রোডাক্ট পারচেজ করতে চান, সেলার আপনার কাছে প্রোডাক্টটা দিয়ে দেয় না, আপনি তার এগেইনস্টে কি দেন? মানি। তার মানে কি এক্সচেঞ্জ কথা, প্রোডাক্ট পারচেজ অর সেল, এটা মানে তো এক্সচেঞ্জ করা প্রোডাক্ট, তাই না? সো ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে যখন আমরা কি করব, এই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করব, বা যখন এক্সচেঞ্জটা হয় তখন কি হয় পড়েন তো, আপনি পড়েন মাঝখানে স্ট্যান্ড আপ। When a product exchange occurs, the agreed upon price is called an equilibrium price or a market clearing price. Stop. Graphically, ওকে স্টপ। এখানে বলেছে কি agreed upon price মানে কি, আমরা বার্গেনিং করি না প্রত্যেকটা প্রোডাক্ট পারচেজ করার জন্য বা সেল করার জন্য। agreed price মানে কি, যে প্রাইসে যে সেলার সে সেল করতে ইচ্ছুক হবে এবং বায়ার বাই করতে ইচ্ছুক হবে, সেটাই কি agreed upon price। এবং এই প্রাইসটাই কি ইকুইলিব্রিয়াম প্রাইস অর মার্কেট ক্লিয়ারিং প্রাইস। যে প্রাইসে একটা প্রোডাক্ট সেল করতে সেলার ইন্টারেস্টেড হবে এবং পারচেজ করতে বায়ার ইন্টারেস্টেড হবে, ঠিক আছে? বসুন, ইকুইলিব্রিয়াম প্রাইস বুঝছেন? সিম্পল না? সাপ্লায়ার রাজি হবে, যারা পারচেজার বা যারা কাস্টমার তারাও রাজি হবে, মানে একটা সিঙ্গেল পয়েন্টে এসে এই প্রাইসটা ফিক্সড হয়ে যাবে। এখন কোয়ান্টিটির কথা যদি বলি, প্রাইসটা ঠিক হয়েছে 100 টাকা। 100 টাকা আমরা কয়টা কম পাবো? যদি 5 টাকা করে হয় 20টা 5 না, তাহলে এটা প্রাইস কত সেট হয়েছে? 5। আর কোয়ান্টিটি কত সেট হয়েছে? বা 5 এর এগেইনস্টে আমরা কত বলবো? একটা। যদি প্রাইস আমরা 20 বলি, সরি প্রাইস না, যদি আমরা প্রাইস 100 বলি তাহলে কোয়ান্টিটি কত হয়ে যাবে? 20, ঠিক আছে? আমরা একটা প্রাইস ধরি। এই কলমটা
সেলার বলেছে যদি 5 টাকা হয় আমি সেল করব, কাস্টমার বলেছে আচ্ছা ঠিক আছে এই 5 টাকা এটা ওয়ার্থ করে আমি এটা 5 টাকা দিয়ে পারচেজ করে নিলাম। কোয়ান্টিটি ফিক্সড হয়ে গেল না? কয়টা? একটা। আর প্রাইস কত ফিক্সড হলো? কত টাকা ফিক্সড হলো? 5 টাকা। এখানে ইকুইলিব্রিয়াম প্রাইস হচ্ছে 5 টাকা আর কোয়ান্টিটি অফ প্রোডাক্ট কত? ঠিক আছে, এটাই হচ্ছে আপনাদের ইকুইলিব্রিয়াম জিনিসটা, যে পয়েন্টে এসে আপনার ডিমান্ড এবং সাপ্লাই একই পয়েন্টে এসে মিলে যাবে বা ছেদ করবে। বাকি লেখাটা দেখেন, graphically this price appears at the intersection of demand and supply as presented in image 1. কি করবে? ডিমান্ড এবং সাপ্লাই ইন্টারসেক্ট মানে কি? ছেদ করা। যেখানে ডিমান্ড এবং সাপ্লাই দুইটা এসে ছেদ করবে, ক্ল্যাশ করবে? ক্ল্যাশ করবে না, ক্ল্যাশ করবে না। ক্ল্যাশ করে তো বিপরীত মুখে চলে যাবে ভাই, এখানে ক্ল্যাশ করবে না, এখানে তারা সেম পয়েন্টে এসে ম্যাচ করবে। আচ্ছা, in image 1 both buyers and sellers are willing to exchange the quantity or Q at the price P. যে কি ছিল, বায়ার ছিল এবং সেলার ছিল, দুইজনই এক্সচেঞ্জ করতে রাজি হয়েছে কোয়ান্টিটি কিউ সংখ্যক প্রোডাক্ট পারচেজ করার জন্য বা সেল করার জন্য P টাকা প্রাইস। ক্লিয়ার? At this point supply and demand are in balance. যতটুকু সাপ্লাই ততটুকুই ডিমান্ড, এখানে একদম ব্যালেন্স হয়ে গেছে। প্রাইস ডিটারমিনেশন ডিপেন্ডস ইকুয়ালি অন ডিমান্ড এন্ড সাপ্লাই। আমরা এই ইকুইলিব্রিয়াম প্রাইস দেখে বুঝতে পারছি যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস ডিসাইড করা হয় ইকুয়ালি ডিমান্ড এবং সাপ্লাই এর উপর ভিত্তি করে। ইকুইলিব্রিয়াম প্রাইস কে বুঝেনি? বলেন তো ইকুইলিব্রিয়াম প্রাইসটা কি? বুঝেননি? আপনি যদি না বুঝেন সবাই মিলে মনে হয় ইকুইলিব্রিয়াম প্রাইসটা কি? কারণ আপনার চোখে মুখে শুধু ঘুম আর ঘুম। বলেন তো ইকুইলিব্রিয়াম প্রাইসটা কি ছিল? যে পয়েন্টে এসে কি হবে? ইকুইলিব্রিয়াম একটা নির্দিষ্ট, এখানে এমন একটা প্রাইস, একটা সিঙ্গেল প্রাইস। আপনার সেলার আর বায়ার কিনতে প্রোডাক্ট দিতে রাজি। সেলার এবং বায়ার, সেলার প্রোডাক্টটা দিতে রাজি হবে এবং বায়ার প্রোডাক্টটা নিতে রাজি হবে। এটাই আমরা কি বলবো? আপনি আপনার এই যে জ্যাকেটটা কিনে নিয়ে আসছেন, আপনি কিনেছেন? আচ্ছা, আপনি আপনার কাছে এখন যা যা আছে এর মধ্যে আপনি পারচেজ করেছেন কোনটা? কিছু পারচেজ করেন? কোনটা? চশমেক্স। এটা আপনি যখন শোরুমে গিয়েছেন পারচেজ করার জন্য, ওনারা একটা প্রাইস র্যান্ডমলি বলে দিয়েছিল না, আপনি কি কিনে রাজি হয়েছেন? রাজি হননি। আপনি কি করেছেন? বার্গেন করেছেন। বার্গেন করতে 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 আপনি হয়তো এমন একটা প্রাইস বলেছেন যেটা সেলার আবার, ফর এক্সাম্পল আপনাকে এই ফ্রেমটা 1000 টাকা বলেছে, আপনি বলেছেন 200 টাকা। আমরা বলি না সেলার কে দিতে সাথে সাথে রাজি হয়ে যাবে? ইকুইলিব্রিয়াম হয়েছে? ইকুইলিব্রিয়াম হতে হলে কি হতে হবে? সেম পয়েন্টে আসতে হবে। সেলার বলেছে 1000, আমি রাজি না। আমি বলেছি 200, সেলার রাজি না। কিনতে পারবো? আপনি একটু বাড়ালেন, বললেন আচ্ছা ঠিক আছে 300 টাকা দিয়ে দেন। সেলার তখন বললো কি 1000 টাকা থেকে ধাপ করে নেমে এসে বলল আচ্ছা ঠিক আছে, আর বেশি বললেন না 500 টাকা। এরপর আপনি কি করলেন? আপনি করলেন কি, আরে দূর এই ফ্রেমের দাম কি এত বেশি নাকি, এটা বলে রাগ দেখিয়ে শোরুম থেকে বের হওয়ার জন্য এক পা বাড়ালেন। তখন সে পিছন থেকে কি করবে? আরে ভাই 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 দাঁড়ান, 400 দিয়ে দেখেন উনি সব চান, কিন্তু 400 থেকে আপনি রাজি হবেন? এই ফ্রেমের দাম 400, তখন আপনি বলবেন আচ্ছা জান আর 20 টাকা বাড়াবো, 220 টাকা। তখন সেলার বলবে আচ্ছা ঠিক আছে ভাই আর দামাদামি করেন না, আপনি এটা 300 টাকা দেন। আপনি তাতেও রাজি। আপনি বললেন কি আচ্ছা আপনারটাও থাকুক আমারটাও থাকুক, এটা আপনি 250 টাকায় দিয়ে দেন। তখন সেলার কি করলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তখন সে কি করলো? 250 টাকায় সেলার রাজি হয়ে গেল প্রোডাক্টটা সেল করার জন্য, এবং আপনি এখন মহা খুশি। এই যে 250 টাকা, এটা কি
বার্গেনিং এর সময় আমাকে সাথে করে নিয়েছে, আমি খুব ভালো বার্গেনিং। ঠিক আছে, আচ্ছা এই ইকুইলিব্রিয়াম প্রাইস পর্যন্তই আপনাদের ফাইনালি এই বিশাল চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার ডান। আলহামদুলিল্লাহ সেকেন্ড চ্যাপ্টার ডান। বাট আপনাদের এই ইকোনমিক্স এর জন্য এই কন্টিনিউয়াসলি তিনজন বান্দা কথা বলেই যাচ্ছে। স্ট্যান্ড আপ, three of you stand up। তাহলে আপনাদের এই চ্যাপ্টার এত বিশাল একটা চ্যাপ্টার এখানে ডান। বাট আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি এই চ্যাপ্টারটা ইকোনমিক্স এর জন্য অনেক বড়, কারণ ইকোনমিক্স সবকিছু ডিমান্ড এন্ড সাপ্লাই এর উপরেই